আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। যথারীতি আজকেও চলে আসলাম পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে এবং আজকে এপ্রিল মাসের 4 তারিখ। আজকে একটি বিশেষ গুরুত্বের সঙ্গে এই দিনটা স্মরণ করতে চাচ্ছি। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন, হট সিটে বসে আছেন জনাব আমির আলী হাওলাদার। উনি বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান। আজ থেকে বহু বছর আগে, মানে 2002 সালের 4 এপ্রিল একটি হংকং ভিত্তিক পত্রিকা, রিভিউ পত্রিকায় এই আমির আলী হাওলাদারের ছবি দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, আমির আলী হাওলাদারের ছবি দিয়ে বিওর অফ বাংলাদেশ লিখে, আপনারা তো এখানে একটু লেখা উল্টো পাচ্ছেন যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরা, বিওর অফ বাংলাদেশ থেকে সাবধান লিখে এই ষড়যন্ত্রবাজরা এই আমির আলী হাওলাদারের ছবি দিয়ে ছাপিয়েছিল রিভিউ পত্রিকায়, এবং এটা নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছিল। সেই রিভিউ পত্রিকার প্রকাশনার তারিখটাই হচ্ছে আজকে 4 এপ্রিল, যেটা হয়েছিল 2002 সালে। তো মানে বুঝতে পারছেন যে 2002 সাল মানে আজ থেকে কত বছর আগে, প্রায় 23 বছর আগে। তো 23 বছর আগে এই পত্রিকাটা ছাপা হয়েছিল। সারা বাংলাদেশে সব, বিশ্বের সব জায়গায় তোলপাড় হয়ে গিয়েছিল যে এই পত্রিকার তখন 12,000 কোটি টাকার মামলা করেছিলেন এবং সেই পত্রিকাটা পুরো ব্যান্ড হয়ে গেছিলো। যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশের বিভিন্ন এবং ওয়ার্ল্ডের বিভিন্ন খ্যাতনামা পত্রিকা সহ বাংলাদেশের সব পত্রিকায় ছাপা হয়েছিল যে বাংলাদেশ থেকে সাবধান, যেখানে এই মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদারের ছবি ব্যবহার করেছে, যেটা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদম লাদেনের মতো ছবি। কিন্তু দেখেন ভিতরে কিন্তু আমি প্রচ্ছদের ভিতরে যেই ছবিটা আছে এখানে কিন্তু সুন্দর করে কপি পেস্ট করে লাদেনের ছবি লাগিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম এই মিছিলের ছবির মধ্যে ভিতরে কিন্তু আর আমির আলী হাওলাদার না, ভিতরে এই দেখতে পাচ্ছেন এই যে কোথায়, এই দেখেন এই যে লাদেনের ছবি, পাশে একটা বন্দুক হাতে একটা বাচ্চা, পাশেই এই যে লাদেনের ছবিটা কাট পেস্ট করে লাগিয়ে দেওয়া হয়েছে। এটা ব্যাপক ষড়যন্ত্র সেই রিভিউ পত্রিকায় ছাপা হয়েছিল এবং তা নিয়ে প্রচুর পত্রপত্রিকায় লেখালেখি হয়েছিল। সেগুলো পেপার কাটিং আপনাদের দেখাতে পারি। অন্তত পক্ষে আমি এরকম একটি পেপার কাটিং দিয়ে ইনফরমেশন টেরোরিজম একটা পত্রিকা বাংলাদেশ থেকে ছাপানো হয়েছিল, যেখানে সেই বিওর অফ বাংলাদেশের যে রিভিউ পত্রিকার ছবিটা এখানে প্রচ্ছদে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে চ্যালেঞ্জ বাই আমির আলী হাওলাদার, এবং এখানে অনেক পত্রপত্রিকার পেপার কাটিং আছে। সেখানে আজকের কাগজ 7/4/2002, ফরেস্ট ইকোনমিক রিভিউ পত্রিকার প্রচ্ছদমুখ শহীদ পরিবারের সন্তান আমির আলী যে শহীদ পরিবারের সন্তান তার কিন্তু একটি ডকুমেন্টস, জলযন্ত্র ডকুমেন্টস এই পত্রিকার পিছনে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শেখ মুজিবুর রহমানের স্বাক্ষর সহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাক্ষর এখানে লেখা আছে, প্রিয় ভাই বোন, আমাদের স্বাধীনতা সংগ্রামে আপনার সুযোগ্য স্বামী আত্মোৎসর্গ করেছেন। আপনাকে আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার আন্তরিক সমবেদনা। আপনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার প্রাণঢালা সহানুভূতি, লিখেছেন শেখ মুজিবুর রহমান। এবং সেখানে সেই সময়ে 1972 সালের এই একটি চেকের 2000 টাকার একটি চেক তাকে দিয়েছেন রূপবান বিবিকে। রূপবান বিবি হচ্ছে এই আমির আলী হাওলাদারের মা, প্রযত্নের স্বামী ওমর আলী হচ্ছেন এই আমির আলী হাওলাদারের বাবা। এবং এই মেহেদিগঞ্জ, বরিশাল, দেখেন আপনারা এখানে সে শহীদ পরিবারের সন্তান, সেই হিসেবে তাকে রাজাকার বলে বা তাকে কি বলে, সন্ত্রাসী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। তার পেপার কাটিং আমরা সম্মিলিত একটি বই পেয়েছি। ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে এই বইকে একাধিক কপি করব এবং এটার বাংলাদেশের জাদুঘরে রাখার প্রাণ পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমরা নিতে চাই। সরকারকে আমরা আবেদন করব যে একটা যুগান্তকারী ঘটনা, এখানে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করবার জন্য যে আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন আমির আলী হাওলাদার, মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান। উনি 12,000 কোটি টাকার মামলা করেছিলেন এবং যার কারণে এখানে রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমদ লিখেছেন 1 মে 2002 এক অশুভ লক্ষণ। শাইখুল হাদিস আইজুল হকের অনুসারী নিজেকে মৌলবাদী বলে স্বীকার করেন আমির আলী। এখানে ঢাকা, সোমবার 8 এপ্রিল 2002, আজকে কাগজ
এবং বিভিন্ন পত্রপত্রিকার কাটিং এখানে আছে। এটা ভবিষ্যতে যখন একাধিক কপি করা হবে এটা মিউজিয়ামে রাখা হবে এবং একটা আকর্ষণীয় মূল্যে এই বই ইতিহাস পর্যালোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে এবং এটা একটা শোভনীয় একটা মূল্য থাকবে। সেখান থেকে পলিটিক্স ক্লাবের অফিস থেকে আপনারা পারচেস করতে পারবেন। এখানে নানান খবর, জনকণ্ঠ, রিভিউভাবে বাংলাদেশকে চিত্রিত করেছে কেন, মুনতাসির মামুনের রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি জনকণ্ঠে, এবং সেই 2002 সালের 1 এপ্রিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপ্তাহিক পূর্ণিমায় ছাপা হয়েছিল $কোটি প্রজেক্ট, কুৎসার রাজনীতি, টার্গেট বাংলাদেশ, মাহমুদ কাসেম লিখেছিলেন। এখানে আরও অনেক পত্রিকা আছে। আমি আজকে আমির আলী হাওলাদারকে সামনে নিয়ে সেই পত্রিকাগুলো দেখছি। কে এই তুরুপের তাস, বার্টেল লেন্টার, এই ভদ্রলোকই বাংলাদেশে এসে এই ছবি তুলে এবং সেখানে আমির আলী হাওলাদারের ছবি দিয়ে ছাপিয়েছেন এবং ভিতরে ঠিকই লাদেনের ছবি একটা কাটপেস্ট লাগিয়ে দিয়েছে। বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য যে পায়তারা, এটা হয়তো আমাদের পার্শ্ববর্তী কোনো শত্রু রাষ্ট্রের কাজ বোঝা যাচ্ছে। মাসিক এশিয়া ডাইজেস্ট বুধবার 2002 1 মে 31 মে ফার ইস্ট ইকোনমিক রিভিউকে চ্যালেঞ্জ জানাবো কেন, ওবায়দ জাগিরদার লিখেছেন। এবং বাংলাদেশের খ্যাতনামা অনেক কলামিস্ট, অনেক লেখক, অনেক পত্রিকা এই বিষয় নিয়ে পুরো তুলকালাম কাণ্ড কারখানা করেছে। 16 এপ্রিল 2002 শেখ হাসিনা বক্তব্য এবং ইকোনমিক রিভিউর রিপোর্টে হাফিজুর রহমান ফয়সাল দৈনিক সংগ্রামে রিপোর্ট করেছেন, যুগান্তরে রিপোর্ট করেছেন। সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে রিভিউর নিবন্ধ অসৎ উদ্দেশ্য প্রণোদিত। সেই রিভিউ কিন্তু প্রকাশনা ক্যান্সেল হয়ে গেছে। যুগান্তরে রিপোর্ট এসেছে 14 এপ্রিল 2002। বাংলাদেশকে অন্যান্য ইসলামিক দেশের সঙ্গে তুলনা করলে চলবে না, মার্কিন রাষ্ট্রদূত বলছেন। দৈনিক প্রভাত 2002 22 মে রাজনীতি ও দেশপ্রেম, অ্যাডভোকেট নুরুল মুস্তফা বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিখেছেন। বাংলাদেশ প্রথম আলো ছাপিয়েছেন ফার ইস্ট ইকোনমিক রিভিউর বিরুদ্ধে মামলা দায়ের, রিপোর্ট করেছে জনকণ্ঠ 2002 12 জুন। আমির আলী হাওলাদারের 12,000 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা, মানে একদম ব্যাপক সকল পত্রিকার পেপার কাটিং এখানে আছে। দৈনিক রূপালী 12 জুন 2002 ফার ইস্ট ইকোনমিক রিভিউর বিরুদ্ধে পত্রিকা মামলা দায়ের, ক্ষতিপূরণ মামলা। দৈনিক ভোরের কাগজ, যুগান্তর, বিদকাল, ইত্তেফাক ফার ইস্ট ইকোনমিকের বিরুদ্ধে 12,000 কোটি টাকার মামলা। দৈনিক কর্ত, দৈনিক মাতৃভূমি, দৈনিক খবর, এমনও কোনো পত্রিকা নাই যেখানে যা দিনে লিখেছেন শফিক রহমান ফার ইস্ট ইকোনমিক রিভিউ মামলা করবেন আমির আলী। সেই আমির আলী এখানে দি ইন্ডিপেন্ডেন্ট ছাপা হয়েছে ইংরেজি পত্রিকায়, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ছাপা হয়েছে। টাকা 12,000 crore সুইচ এগেনস্ট ফের। এখন প্রথম আলো, আজকের কাগজ সহ এমন কোনো পত্রিকা নাই যে পত্রিকায় ছাপা হয়নি 2002 সালে $200 কোটি মানহানি মামলা করবেন আমির আলী, এটা লিখেছিল মানব জমিন। তো এই বিষয়গুলো তখন বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপ থেকে ফেরত এনেছিলেন আমির আলীর ছবি দিয়েছিলেন শুধু সেরে না, নিচের লেখাটি ছিল বিহার অফ বাংলাদেশ থেকে সাবধান, বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশ সরকার পর্যন্ত তখন নড়ে চড়ে বসেছিল এবং যার কারণে যত পত্রিকা আছে সব পত্রিকা, দিনকাল, তারপরে মানব জমিন, খ্যাতনামা সব কলামিস্ট তারা লিখেছেন। এবং সেই সাথে আমি তো বললাম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারপরে আরও ইংরেজি পত্রিকাগুলোতে এসেছে। এখানে দেখতে পাচ্ছি ডেইলি স্টার, এখানে দেখছি ইত্তেফাক। তো এই পুরা পেপার কাটিংগুলো সংগ্রহ করে কে বা কারা এটা ছাপিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমির আলী হাওলাদারকে প্রহিত করা হয়েছিল মাথায় কাঠির আঘাত দিয়ে, এই ছবি পত্রিকায় এসেছে। এবং গুজরাটের বিরুদ্ধে আন্দোলনে 4 লক্ষ লোক নিয়ে সীমান্তের কাছে চলে গিয়েছিলেন এই আমির আলী হাওলাদার, শাইখুল হাদিস এর নেতৃত্বে, এবং ব্যানারের সামনে ছিলেন এই গুজরাটের বাবরি মসজিদের ভাঙার প্রতিবাদে, মসজিদ তৈরি করবার দাবিতে। সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি কথা বলছি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আমার সঙ্গে আজকে আছেন আমির আলী হাওলাদার। সেই আমির আলী হাওলাদার 2001 সালের
বাংলাদেশের খবরের শিরোনাম ছিলেন তিনি। সাপ্তাহিক মুসলিম জাহান এবং পুরো পত্রিকা জুড়ে এ দেখেন তার মুখে তার সহকর্মী এবং তার মুখে তালা বা প্রতীকী মুখবন্ধ লাগিয়ে আন্দোলন করেছেন। লেখা আছে গণতন্ত্রের মুখে তালা কেন? আমির হাওলাদার জবাব চান 1997। এখানে ভারতের মুসলিম গণহত্যা বন্ধ করো মুসল্লি কমিটি এই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আমির হাওলাদার প্রাণ দিচ্ছে, জানের ছবি দেখতে পাচ্ছেন। যখন দেশে প্রচণ্ড বন্যা হয়েছিল 98 সালে, 88 সালের বন্যা উনি কাজ করেছেন। উনি এরশাদ বিরোধী আন্দোলনে ছাপিয়ে পড়েছিলেন এবং উনি অনেক রকম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একসময় উনি দেখলেন গ্রেপ্তার হয়েছেন। আমির হাওলাদার কি তারুণ্যদীপ্ত যৌবন, উদ্দীপ্ত যুবক। সেই যুবক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তার বার্ধক্যে উপনীত হয়েছে এবং আমির হাওলাদার লিখেছিলেন নিজেই, দ্রব্যসন্ধির বেড়াজালে বাংলাদেশ। এরকম আরও অনেক খবর দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারব। আমির হাওলাদার সাহায্য চেয়ে বসেছেন বন্যা পরিচিত মানুষের জন্য। এটা 88 সালের বন্যার কথা বলছি। এই সেই আমির হাওলাদার, যে আমির হাওলাদার প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন 12,000 কোটি টাকার মামলা, এটা তার নথিপত্র সঙ্গে সংযুক্ত আছে। আমি আসলে খুঁজছিলাম সেটা, যে 4 লাখ লোক নিয়ে যে মিছিল, সেই মিছিলের ছবিটা খুঁজছিলাম, একটু বের করে দেবেন। এটা একটা দেখার মতো একটা ছবি, 4 লক্ষ লোকের সামনে, ব্যানারের সামনে সেই আমাদের আমির হাওলাদার। আপনারা হয়তো মনে করবেন পলিটিক্স ক্লাবের অন্যতম সদস্য আমির হাওলাদার, তার বাংলাদেশ মুসল্লি কমিটি মামলা করেই উনি যে আইনজীবীর সঙ্গে আসছিলেন, সেটার তার ছবি এখানে দেখতে পাচ্ছেন। আমি আসলে দেখতে চাচ্ছি যে দেখতে সেই ছবিটা 4 লক্ষ লোকের একটা মিছিল, যে মিছিলের অগ্রভাগে আমাদের আমির হাওলাদার, আমাদের পলিটিক্স ক্লাবের উনি হচ্ছেন অন্যতম সদস্য। এই দেখেন একটা ছবি, এখানে 4 লাখ লোক নিয়ে গুজরাটের যে বাবরি মসজিদ হামলার প্রতিবাদে লং মার্চ হয়েছে, সেই লং মার্চের ঠিক অগ্রভাগে দেখবেন এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন ব্যানারের সামনে। এই যে দাঁড়িয়েলা একটা ভদ্রলোক পাঞ্জাবি পরা, একদম আপনার ক্যামেরার সামনে একদম এই যে দেখতে পাচ্ছেন, ইনি সেই আমির হাওলাদার। এবং সেই বাংলাদেশকে মানে একবার পত্রিকার কাটিং দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী ছিলেন নাকি বিরোধী হয়েছিলেন, বলেছিলেন যে বাংলাদেশ তালেবানি রাষ্ট্র, আর এক খবরে বলেছিলেন বাংলাদেশ তালেবানি রাষ্ট্র নয়। এই যে এক মুখে দুই কথা, তার পেপার কাটিং এখানে দেখতে পেলেন। নিরন্ন মানুষের পাশে বন্যা প্রদ্রুত এলাকায় 1998 সালের ত্রাণে নেমেছেন, অর্ধেক পানিতে নেমে, এই যে আমির হাওলাদার। এবং আমরা আসলে মানুষের কল্যাণে কাজ করি। আমাদের প্রায় 40 রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধভাবে পলিটিক্স ক্লাবটা করি। পলিটিক্স ক্লাব হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এবং বাংলাদেশকে যখনই যেখানে যেই পাশ থেকেই চিকেন নিয়োগ হোক, ফেনি চিকেন নিয়োগ হোক, যেখান থেকে হোক আক্রমণ হবে, এই আক্রমণের প্রতিবাদ করবেন আমাদের মুসল্লি কমিটি, প্রতিবাদ করবেন আমির হাওলাদার। এখন আমি আর কাটিং না দেখি আপনার সঙ্গে সরাসরি যুক্ত হব। আপনি যদি কথা বলবেন আপনার এই ঐতিহাসিক 4 এপ্রিল, যেখানে এই রিভিউ পত্রিকায় প্রচ্ছদে আপনার ছবি দিয়ে ছাপা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই একদম বহির্বিশ্বের মানুষ হয়তো ভাববে যে এটা নিশ্চয়ই আমির হাওলাদার না, এটা হয়তো কোনো লাদেন। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমির হাওলাদারের ছবির পাশেই আমি বর্তমান ছবি এবং 2002 সালের ছবি দিলাম। দেখেন এই মানুষটাই কিন্তু পরিবর্তিত হয়ে এরকম হয়ে গেছে। সেই ছবিটা প্রচ্ছদে দিয়ে ভিতরে লাদেনের ছবি দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র, একটি মানে জঙ্গিবাদের রাষ্ট্র তৈরি করবার, প্রমাণ করবার চেষ্টা করেছিল। তো যার কারণে সেই
পত্রিকার বিরুদ্ধে মামলা করে 12,000 কোটি টাকা মামলা করে স্যাটানিক ভার্সেস এবং এর লেখক সালমান রুশদির ফাঁসির দাবিতে উনি আন্দোলনে নেমেছে। আপনার ছবি দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে স্যাটানিক ভার্সেস কে সালমান রুশদির লেখা গ্রন্থ, যেটা খুবই ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, সেটা সেই স্যাটানিক ভার্সেস লেখার জন্য সালমান রুশদির বিরুদ্ধে ফাঁসির দাবি নিয়ে রাজপথে ছিলেন এই সেই আমির হাওলাদার। আজকে আমরা পত্রপত্রিকার কাটিং আপনাদেরকে দেখালাম আমরা পলিটিক্স ক্লাব যে কাজগুলি করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য। এই ধরনের অনেকে বলেছে আমাদের আরও আমির আলী হাওলাদার চাই। তো যাক, এই আজকের এই 4 এপ্রিল এই দিনটাকে স্মরণ করে দেশ এবং জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলবেন। আমির আলী হাওলাদার, চেয়ারম্যান, বাংলাদেশ মুসলিম লীগ কমিটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার অন্তর থেকে দোয়া ও শুভেচ্ছা। আসলে আপনারা দেশ ও বিদেশে যারা জানেন যে 2002 সালটা আমার জন্য একটি ছোটোখাটো একটা কিয়ামতের মুখ বলা যায়, আবার ছোটোখাটো একটা অন্ধকার কবরও বলা যায়। কারণ হলো, যখনই এই ছবিটা দিয়ে আমাকে, এটা ছিল গুজরাটের মিছিলের ছবি, সেই গুজরাটের ছবিটাকে গুজরাটে তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। গুজরাটে আমাদের মা বোনদেরকে এবং ছোট ছোট প্রেগনেন্ট মাদেরকে বাচ্চাদেরকে আগুনের মধ্যে ঠেলায় ফেলছে। সেই ইন্ডিয়া এই ষড়যন্ত্র করে আমার ছবি দিয়ে এবং বাংলাদেশের এবং আজকে স্বাধীনের পর থেকে বাংলাদেশের যত হরকাত কন, টেরোরিস্ট কন, অমক কন, তমক কন, সমস্ত নেপথ্যে ছিলেন এই ভারত। এই ভারত কিন্তু আমাদের এই দীর্ঘ 53 বছরে যেখানে দাড়ি টুপি আছে, সারা বাংলাদেশের লোকদেরকে একের পরে এক জঙ্গি, একে বকে এক হরকাত, এক নাটক, এক রকম সাজে তাদেরকে। আজকে আপনারা দেখেন হান্নানকে তার পায়ে বেঁধে 76 কেজির একটা বোম উঠে জায়গা, চায়ের কেতলির সাথে বাজিয়া, আপনার মনে আছে কিনা কোদালি পাড়ায় 73 কেজি একটা বোম উঠে গেছে। মানে হাস্যকর কোথায় বলবেন, সন্ত্রাস কত করবেন। এটা ছিল এই নাগিনী সরকারের বাড়ির পাশে ছিলেন এবং তাদের কিছু জায়গা নিয়ে এই হান্নানের সাথে কিছু দ্বন্দ্ব ছিল, যেই কারণে সেই দ্বন্দ্ব মিটাবার জন্য এই হান্নানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং তাই আমি আজকে বাংলাদেশের বিচার বিভাগীয় কাছে আমি তদন্ত করতে বলি যে আপনারা মেহেরবানি করে এই হান্নানের এই তদন্ত করে আসলে আপনারা এটা বাইর করে আসলে দেখেন নেপথ্যে কী ছিল। আনন্দের সাথে, দুঃখের সাথে, বেদনার সাথে বলতে হয়। আজকে ওই সময় সারা পৃথিবীতে হঠাৎ দেখা গেল আমার ছবিতে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি, এবং আমার প্রবাসীরা সবাই কান্নাকাটি শুরু হয়ে গেছে। বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, জীবনের ঝুঁকি নিয়ে তখন সরকার বলছে তাদের কাছে অ্যাভেলেবেল ফান্ড নাই যে তারা মামলা করবে, মামলা করে যাবে। গভর্নমেন্টের অ্যাভেলেবেল ফান্ড ছিল না তাদের। কারণ হলো, তখন একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে, একজন দেশপ্রেম হিসেবে, একজন মানুষের 18 কোটি মানুষের মৌলিক অধিকারের জন্য সেই দিন যদি আমি নিজের অর্থ সম্পদ ব্যয় না করে যদি মামলা না করতাম, তাহলে আজকে সাহেব বাংলা ভাই এবং সাহেব রহমানের মতন আমারও ফাঁসির কাস্তে ঝুলাই দিত এই নাগিনী সরকার। এবং শুধু আমি নয়, আমার সাথে এখানকার সাইকুলার আল্লামা আজিজুল হক সাহেব, আমিনী সাহেব, খতিব সাহেব, বড় বড় যত বুজুর্গ আছে, বাংলাদেশের যত আলেমোলাম আছে, সমস্ত আলেমোলামকে সেই দিন নীল নকশার বিরোধ করেছিল ফাঁসির কাস্তে ঝুলাবার জন্য। কারণ হলো
ভারত দেখেছে, নাগিনী সরকার দেখেছে। আজকে যদি তাদের যদি মুখ বন্ধ করে দেওয়া হয়, তাহলে আর বাংলাদেশে কোনো মেধা থাকবে না। নিশ্চিন্তায় ভারত বাংলাদেশের তাবেদারি করবে। সারা বাংলার 18 কোটি জনগণ এই ভারতের তাবেদারি করবে এবং তাদেরকে হুজুর হুজুর করে চলবে। তারা শরীর ঘোরাবে। তারা আমাদের অর্থ দিয়ে বিগত 53 বছর 53 লক্ষ কোটি টাকা এই ভারত আমাদের থেকে লুটিপুটে খেয়েছে। আর তারা আমাদেরকে কি বলে? আমরা ভিক্ষুক। এই পত্রিকায় উল্লেখ করে বলেছেন হ্যাঁ, যে কোকোনাটের পিপিলিকার মতন ভাত ভাঙে যে কোনো সময় ভারতে তারা বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে পারে। কারণ বাঙালিরা খাওন পাচ্ছে না, আমরা খাওন পাচ্ছি না যেই কারণে। আজকে আমাকে অপমান করে নাই, অপমান করেছে দাড়ি টুপির অপমান। এই অপমান করেছে 150-200 কোটি মুসলমানদের অপমান করেছেন। এই অপমান শুধু আমাকে করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে অপমান করেছেন। আপনারা কি মনে করেছেন? চ্যালেঞ্জ করেছিলাম তো সেই দিন আপনাদের সাথে। সেই ষড়যন্ত্র কি এখনো আছে? সেই ষড়যন্ত্র আবার নতুন করে আজকে যদি ওই সময় ওই ষড়যন্ত্র যখন আমি ধরেছিলাম, তখন যদি এই ষড়যন্ত্র যদি প্রশাসন থেকে আরম্ভ করে সেনাবাহিনীর লোকদেরকে, আজকে এই ছাত্র জনতা, মেহনতি মানুষ সেই দিন যদি ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যদি আন্দোলন করত, তাহলে আজকে আমার শাপলা চত্বরে ঘটনা ঘটে না, আজকে আমার পিলখানা হত্যা হয় না, আজকে এই 25শে আগস্টে আমার 2000 লোক হত্যা হয় না, এবং হাজার হাজার লোককে গুম করা হয়েছে। 25 আগস্ট, এই যে 24 সালের 5ই আগস্ট, এই 5ই আগস্টের আগে এই ঘটনা ঘটত না। ঘটার কারণ হলো, যখন দেখছে যে ওনার মামলা তো চাচ্ছে 10 বছর 12 বছর মামলা চালার পর, যেদিন আমি মামলা শেষ করেছি ঠিক তারপরেই যাত্রা ছাড়া তারা শুরু করলো কোথায়? আমার হেফাজত থেকে। তারপর শুরু করলো কোথায়? পিলখানা দিয়ে। পিলখানার ইতিহাস কিছু জানেন? আমার বাংলাদেশ থেকে 5 লক্ষ টন চাল ইন্ডিয়াতে আমরা এলসি করেছি, আমার বাংলাদেশের ব্যবসায়ীরা। সেই দিন মহি আহমেদ গেছিল ইন্ডিয়াতে, কিন্তু মহি আহমেদকে কী করেছেন? আমার সেই ইম্পোর্টের চাউল তো তারা দেয় নাই, দিয়েছিলেন 6টা ঘোড়া। আজকে পি প্ল্যানে, মাস্টার প্ল্যানে আমার আর্মিদেরকে হত্যা করা হয়েছে। আজকে আমার বিভিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে ধরে ধরে নিয়ে ঘুম করেছেন। কারণ মেধা শূন্য করতে চাচ্ছেন। স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহর যদি রহমত না থাকতো, তাহলে এই নাগিনী সরকার এভাবে পলাতে পারতো না। কারণ আমাদের যুগের পরে যুগ আরও এই ভারতের জাতাকলে আমাদের থাকতে হতো। ভারত ভুলে গেলে চলবে না। ভারত তো আমাদের সারা বাংলাদেশের এই 18 কোটি বাজারকে ভারতের বাজারে পরিণত করেছেন। সুই থেকে সুতা আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় যা ইচ্ছা তাই। 20 টাকার কাঁচামরিচ 300 টাকা কেজি, 30 টাকার পেঁয়াজ 200 টাকা কেজি, 60 টাকার চিনি 150 টাকা কেজি, সেই 70 টাকার তেল 200 টাকা করেছেন। আপনারা সিন্ডিকেট করেছেন দিল্লি থেকে। আপনারা কোন লজ্জায় আজকে বাংলাদেশের দিকে তাকাচ্ছেন? আপনারা বাংলাদেশের, আর বাংলাদেশে যারা দালাল আছেন, যে সমস্ত রাজনীতিবিদ দালাল আছেন,
ভারতের দালালিগিরি করতেছেন। আপনাদের পায়ের তলে চামড়া রাখবে না বাংলার জনগণ, মনে রাখবেন। কারণ ডু আর ডাই, বাংলার জনগণ দেখেছে কোনো দালালের স্থান বাংলার মাটিতে আর হবে না। এবার হবে ভারতের সাথে ফাইনাল খেলা সারা বাংলার 18 কোটি জনগণের সাথে। জনগণ দেখা দিয়েছে কারা ভিক্ষুক, আমরা ভিক্ষুক না তোমরা ভিক্ষুক। আজকে কেলকাটার দিকে তাকায় দেখেন, কেলকাটা কি হচ্ছে। কেলকাটার ব্যবসা বাণিজ্য গোল, শিক্ষাবোধ, তাদের যে গাড়ি ঘোড়া যেটা আছে সেটা গোল, তাদের পর্যটন থেকে আরম্ভ করে যত কিছু আছে সমস্ত জায়গায় ঢল নেমেছে সৈন্য। কারণ কি, আপনারা আমাদেরকে হোটেল দিবেন না, বাংলাদেশে কোনো লোকদেরকে খাওয়ান আপনারা দিবেন না, চিকিৎসা দিবেন না, বাংলাদেশের লোকদেরকে চিকিৎসা দিবেন না, বাংলাদেশের লোকের কাছে আপনারা বেচবেন না। অমিত শাহ আপনি বর্ডারে লাফাইয়া আছেন, কারণ বাংলাদেশে যাতে কোনো মতে 1 ছড়া পেঁয়াজ যাতে না আসতে পারে, বাংলাদেশে কোনো পণ্য যাতে ভারত থেকে না আসতে পারে, আপনি বর্ডার দেওয়ার জন্য আসছেন। আল্লাহর রহমতে আপনাকে দান্দায় আমরা নাই। আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করছেন। এখন দেখেন আপনাদের থেকে আমরা ভালো আছি কি না। আপনারা তো আমাদের বন্ধু রাষ্ট্র ঠিকই, 1972 সালে ভুলে গেছেন যেদিন আমার দেশের মেহনতি মানুষের সমস্ত সয় সম্পদ আপনারা লুট করে নিতেন, ভুলে গেছেন। আমার অডিয়েন্স ফ্যাক্টরি গেলে আপনি লুট করে নিয়েছেন, ভুলে গেছেন। সেই দিন আপনি করে 2000 কোটি টাকা বানাইতে দিছে, আপনারা 12,000 কোটি টাকা বানাইছেন। সেইখানে 73-এর সময় সারা বাংলাদেশ থেকে 8,000 কোটি টাকার খাদ্য সামগ্রী আপনারা নিয়েছেন। নিয়ে বাংলাদেশে 74-এর দুর্ভিক্ষ পরে আমার 10 লক্ষ লোককে হত্যা করা হয়েছে, 10 লক্ষ লোক মারা গিয়েছে। কারণ খাদ্যের জন্য, আপনাদের এই নির্গুণ ব্যবসার জন্য আমার 10 লক্ষ লোক মারা গিয়েছে। আজকে আপনারা সাধুগিরি দেখাইতেছেন। আজকে কিছু ভারতের কিছু দালাল মিডিয়া আছে, খালি কিছু পরবার নাচ দেয় আর হুঙ্কার দেখে। এই হুঙ্কার থাকবে না, একদিন এই হুঙ্কার চলে যাবে। আমি জাতিসংঘ সহ সারা বিশ্বের যত মিডিয়া আছেন সমস্ত মিডিয়াকে বলবো, আসুন আপনারা বাংলাদেশে দেখে যান কোথায় মৌলবাদের স্থান, কোথায় হরকাত, কোথায় আপনার আছে তাদেরকে। খালি একটু পরপরই বাংলাদেশে জঙ্গি, কিসের জঙ্গি? আওয়ামী লীগ আর ইন্ডিয়ার সাথে করলে সঙ্গী, আর তাদের বিরুদ্ধে থাকলে আমরা জঙ্গি। বাংলার জনগণ আর কোনোদিন মেনে নিবে না এই ষড়যন্ত্র। বাংলার জনগণ আপনাদের বিরুদ্ধে মুক্ত করবে এবং আপনাদের আমার ওই বাধার অর্থনীতি বাধার দরকার নেই। আপনি আমাদেরকে বিগত 53 বছরে শুকনার সময় শুকনা দিয়ে মারছেন, পানির সময় ডুবাইয়ে মারছেন, ভুলে গেছেন আপনারা আমার কি নষ্ট না করেছেন। আপনারা পাট, আমার দেশের পাট 200 টাকা 300 টাকা কেজি মনে পাট নিয়ে সেই পাট মেড ইন বাংলাদেশের পাট মেড ইন ইন্ডিয়া দিয়ে সারা পৃথিবীতে আপনারা সাপ্লাই দিতেছেন, ভুলে গিয়েছে। বাংলাদেশের তাঁত বন্ধ, বাংলাদেশের কাপড় মিল ফ্যাক্টরিদের সমস্ত বন্ধ, বাংলাদেশের পাট কলগুলি সব বন্ধ। আপনারা 53 বছরে কী করেছেন? করেন নাই, সব বন্ধ করেছেন। আমার বাংলাদেশের নিউজ প্রিন্ট যা মিলগুলি, পেপার মিলগুলি সব বন্ধ, কোনো মিল নাই। কারণ এই নাগিনী সরকারের সাথে যোগ সাজেশন করে আমার বাংলাদেশটাকে আপনারা লুটে ফুটে খেয়েছেন এবং তাদেরকে জিম্মি করে রেখেছেন। আজকে সারা বাংলার 18 কোটি জনগণ এবং রিক্সাওয়ালার থেকে কৃষক মজুর থেকে আরম্ভ করে সবাই জানে রাজনীতি, সবাই বোঝে রাজনীতি। কারণ তারা এখন বুঝতেছে যে কারা বন্ধু ছিল, কারা দুশ্মন ছিল। আজকে আপনারা বন্ধুরূপে আসা দুশ্মনী করে আমার দেশের সম্পদকে আপনারা লুটপাট করে খাবেন। সামনে
বড় ধরনের আর একটা ষড়যন্ত্র আসতেছে বাংলাদেশের উপরে। এই ভারত অ্যান্টি মুভমেন্ট, অ্যান্টি মুসলিম যারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে আবার এই মুসলমানদের উপরে, এই দাড়ি টুকুরের উপরে, ইসলামের উপরে আবার তারা বড় ধরনের একটা ষড়যন্ত্র করতেছে। সেই ষড়যন্ত্র থেকে আমাদের রুখতে হবে। সেই ষড়যন্ত্র দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। আজকে আপনি মাদ্রাসাকে আমার বন্ধ করার পায়তারা করতেছেন। আজকে বাংলাদেশে ভাত খাবেন বাংলাদেশে, আর বাংলাদেশে সব কিছু লুটপাট করে খালি গড়ি নিয়ে আইয়া ভরিয়া নিয়ে দেবেন দুধ, বাংলার জনগণ আর মানবে না। আজকে আপনারা ইলিশের নাটক শেষ, অন্যান্য যত নাটক আছে আপনারা যা করেছেন সব শেষ। কি বলেছেন? বাংলাদেশে যদি আমরা ভারতে যদি না দেই, না খেয়ে তারা শুকিয়ে কাট হয়ে মরবে। তার প্রমাণ তো এই 1 বছরে, এই 8 মাসে বোঝা গেল যে আসলে আপনারা ভিক্ষুক না আমরা ভিক্ষুক।